কারোর কোনো প্রশ্ন যে কোনো টপিকের উপরে থাকলে পরে সেটা করো। তার পরীক্ষাটা যেটা হচ্ছে পরশুদিন, হুম। আহ, ওটা কি আমাদের খাতা পাওয়া যাবে? কারণ আমি তো গতকাল দিয়েছি শুধু। খাতার সমস্যাটা হচ্ছে, এত খাতাটা আমরা তাড়াতাড়ি। পাঠাতে পারি, খাতাটা যে রেডি করা হয়েছে সেটা হুম। আমরা কাউকেই পাঠাতে পারি না। আমি এই গ্রুপে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, যারা পরীক্ষাটা দেবেন তারা একটু আমাকে পার্সোনালি মেসেজ করবে। আমি আপনাদের গ্রুপেও পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে একটা। কারণ না হলে পরে এটা রেকর্ডিংটা হবে না। স্যার বুঝলেন? পরীক্ষা, আমি আশা বলছি স্যার পরীক্ষাটা দেওয়ার পর কি এই গ্রুপে পোস্ট করে দেবো অ্যান্সারটা? হ্যাঁ, আচ্ছা। গ্রুপে আনসারটা পোস্ট করে দিন। আমাদের 241 গ্রুপে পোস্ট করে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, পোস্ট করে দেবেন আর খাতাটা ফাইনালি পাঠিয়ে দেবেন। রোববারে পরীক্ষা মানে হচ্ছে, সোমবার পাঠাতে পারবো। ওই স্পিড পোস্টে পাঠিয়ে দেবো? স্পিড পোস্টে পাঠাবে। এবার আশা থাকেন হচ্ছে গিয়ে অনেকটা দূরে, আশা একটু ভালো করে স্ক্যান করে আমাকে মেল করুন, তাহলে আমি প্রিন্ট করে, ওকে স্যার, আমি ইমেল করে পাঠিয়ে দেবো আপনাদের। আপনি মেল করে পাঠিয়ে দেবেন আর আমাকে একটা মেসেজ ড্রপ করে দেবেন, বা মেল না করে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করেও পাঠাতে পারেন, আমি একটা প্রিন্ট আউট বার করে দেব। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? প্রশ্ন কি সেম হবে আগের বারের মতন নাকি আলাদা? টাইপটা একই, কোশ্চেন কিছুটা এদিক ওদিক হবে, মানে আচ্ছা। কোশ্চেন কিছুটা অল্টারেশন থাকবে, বাট টাইপটা একই, টাইপ বা মডিউল কি টাইপের থাকবে। আচ্ছা, কতটা অব্দি পড়া হয়েছিল ঠিক মনে নেই, ওই জন্যই ফার্স্ট ব্যাচে কতটা। যা পড়াশুনো করেছেন তার মধ্যেই আসবে, এসব আচ্ছা। প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। আচ্ছা। নিশ্চিন্তে নিশ্চিন্তে নির্ভাবনায় পরীক্ষা, পরীক্ষাটা জাস্ট একটা কি বলবো এটাকে, প্রসিডিওর, একটা শিডিউল যেটা আর কি মেনটেন করতে হয়, বাস এর বাইরে কিচ্ছু নয়। যারা দৈবজ্ঞ, যারা জ্যোতিষ চর্চাকারী, তাদের মেধা বিচার করবার ক্ষমতা কারণ নেই, মানে আমার তো নেই। আমি আচ্ছা, কোন কোন polar, কালি ইউজ আমি করতে হচ্ছি পারবো? পোলার। আমরা সবসময় একসাথে শেখার চেষ্টা করি, যদিও আহ, এই আর কি আচ্ছা, কোন কোন কালি ইউজ করতে পারবো, মানে নীল সব ছাড়া? কাজ, আচ্ছা। সমস্ত রকম কালি ইউজ করা যাবে, যে কোনো কালিতে যেভাবে খুশি লিখবেন, কিন্তু প্রেজেন্টেবল হবে, কারণ হতে হবে, কারণ যিনি দেখবেন তাকে তো বুঝতে হবে যে হয়েছে। আর বাকিদের সার্টিফিকেট বোধহয় গ্রুপে এখনো পাঠানো হয়নি, সার্টিফিকেট গুলো রেডি হয়ে গেছে, সফট কপি আর হার্ড কপি। আমি বলেছিলাম পাঠাতে, কোনো কারণে পাঠাতে পারেনি। হার্ড কপি হচ্ছে গিয়ে কনফারেন্সে দেওয়া হবে, অথবা চাইলে পরে বাড়িতেও পাঠিয়ে দেওয়া যাবে, তবে কনফারেন্সে নেওয়াটাই বেটার। বেশ, তো পরীক্ষা দেওয়ার সময় কি ভিডিও কলে থাকতে হবে লাইনে? টাইমিংটা একটা দিয়ে দেওয়া হবে, ওই টাইম থেকে ওই টাইমের মধ্যে লিখে তাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে বেসিক সিস্টেম, স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট না মানে পেজগুলোর ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। ছবি তুলে পাঠিয়ে দিলে পরে আমরা, মানে কেউ যে বাড়তি আবার লিখছে না সময় সুযোগ বার করে, সেটা একটু মিলিয়ে দেখা হবে, মিলিয়ে দেখবার পরে সেটা চেক করা হবে যে আপনি কতটা লিখেছেন। তো এটাই আমাদের মনে হয়েছে সবচেয়ে সহজ সিস্টেম। আর একটা আমাদের সিস্টেম ছিল, সেটা হচ্ছে ওই কি বলে ওটাকে, এমসিকিউ টাইপের। তো মনে হলো এমসিকিউ টাইপের কোশ্চেনের থেকে এটা হচ্ছে গিয়ে বেটার, একটু আহ লম্বা চওড়া লেখা, কারণ আপনারা এখন এমসিকিউ টাইপের কোশ্চেনের ইয়েতে পৌঁছতে পারেন। আচ্ছা, তো যাই হোক, আমাকে একটুখানি বলতে হবে, সম্ভবত মৃগশিরষা পর্যন্ত হয়েছিল। আদ্রা পর্যন্ত হয়েছিল, আর্দ্রা। আর্দ্রার পরের নক্ষত্র হচ্ছে পুনর্বসু। এই পুনর্বসু, এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে, পুনর্বসু বলা হচ্ছে পুনরায় স্থিত হও, আবার থাকো, আবার নিজের জায়গা প্রাপ্ত হও। তো পুনর্বসু
এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে আত্মার নতুন দেহ প্রাপ্তির সঙ্গে কানেক্টেড। পুনর্বসু শব্দের দুটো পার্ট, অর্থাৎ একটা হচ্ছে গিয়ে উম, পুনরায় অবস্থান করো, আবার এসে বসো। হচ্ছে গিয়ে এইখানে উম পুনরায় স্থিত হও বা এরকম টাইপের একটা বিষয়, সেটা হচ্ছে পুনর্বসু। কে বসবে? নতুন একটা জীবন প্রাপ্ত হবে, অর্থাৎ আত্মা একটা বডি পাবে। বসু শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে অবস্থান করা, বসবাস করা, আর একটা হচ্ছে আলোর নতুন কিরণ, রিফ্রেশড লাইট, রিফ্রেশড রে অফ লাইট। তো এই সময় শিশুর শরীরে পুনর্বসুতে বলা হচ্ছে যে জীবা বা দেহে আত্মা প্রবেশ করবার চেষ্টা করে, প্রবেশ করে। পুনর্বসুর চিহ্ন হচ্ছে বিল্ডিং, ঘর। ঘর মানে হচ্ছে, ঘর মানে আমাদের আত্মার ঘর হচ্ছে আমাদের দেহ। মানে গৃহ আমাদের মানব শরীরকে যেমন নির্দেশ করে, মানব শরীরের থাকার জায়গাকে নির্দেশ করে, ঠিক তেমন ভাবেই শরীর সে হচ্ছে আত্মার বাসস্থান, তাকে নির্দেশ করে। আমাদের বৈদিক দর্শন বা বৈদিক জ্যোতিষ এটি পুরোপুরি পুনর্জন্মকে বিশ্বাস করে। আমরা টোটালি রিইনকার্নেশনে বিশ্বাস করি, যে পুনর্জন্ম হয়, এবং যতদিন পর্যন্ত পূর্ণ মোক্ষ না হচ্ছে ততদিন পর্যন্ত তার শরীর অন্বেষণ করবে, পছন্দসই শরীরে আত্মা বেশি দিন থাকে। এবং শরীর যদি অপছন্দ হয়, তাহলে হচ্ছে গিয়ে আত্মা শরীর পরিত্যাগ করবার মানসিকতা পোষণ করে। পুনর্বসুর আবার একটা চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে তীর ভর্তি তুনির। তুনির মানে হচ্ছে একটা যন্ত্র বা বক্স, একটা জিনিস, যেটা আমরা রামায়ণে দেখতে পেয়েছি, যার মধ্যে তীর থাকে, যার মধ্যে তীরগুলোকে সাজিয়ে রাখা হয়। এই আহ তীর ভর্তি, তীরের যেমন একটা স্পেসিফিক ডিরেকশন থাকে, এই তীর ভর্তি তুনির এটা ইন্ডিকেট করে শুক্রাশয় থেকে নিঃসৃত শুক্র, শুক্র শুক্র কণিকাগুলোকে নির্দেশ করে। যে শুক্রাশয়, তার ইন্ডিকেশন হচ্ছে তুনিরটা, এবং সেখান থেকে যে তীরগুলো বেরোচ্ছে তারা হচ্ছে শুক্রাণুর ইন্ডিকেটর। দেবতা হচ্ছে অদিতি। অদিতি শব্দের মধ্যে আমরা দুটো শব্দ পাবো প্রত্যেকটা ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট নক্ষত্রের ক্ষেত্রে। অদিতি, অদিতি বা অদিতি, দিতি, এখানে আমরা দুটো শব্দ পাবো। একটা হচ্ছে আদি, একটা হচ্ছে ইতি। এই আদি যেখানে সূচনা, ইতি সেখানে সমাপ্তি। তো দেবী অদিতি ছিলেন কাশ্যপ মুনির স্ত্রী, এবং তিনি সকল দেবতাদের গর্ভে ধারণ করেছিলেন। অর্থাৎ তিনি আদিত্য দেবতা তাদেরকে গর্ভে ধারণ করেছিলেন। তিনি দেবরাজ ইন্দ্রের মা ছিলেন, এবং তিনি উর্বরা ভূমি, এমন উর্বরা ভূমি যিনি সহজেই শস্য শ্যামলা হয়ে উঠতে পারতেন। অদিতি তিনি হচ্ছেন অষ্ট অনুভূতির জনক। তাহলে এই অষ্ট অনুভূতি কি? অষ্ট অনুভূতির মধ্যে পাঁচটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, আর তিনটে হচ্ছে গুরুত্ব, অহং, আর হচ্ছে গিয়ে সৌর্য। তাহলে পুনর্বসু নক্ষত্রের যে পার্টটা ইতি হচ্ছে, পুনর্বসু নক্ষত্র কোথায় শেষ হচ্ছে, আপনারা কি কেউ এটা বলবেন একটু? কর্কটের 3 ডিগ্রি 20 মিনিট। কর্কটের 3 ডিগ্রি 20 মিনিট। মানে পুনর্বসু নক্ষত্র এন্ড হচ্ছে কর্কট, এবং কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র, যে কিনা মাতৃকারক। অদিতি হচ্ছে ইউনিভার্সাল মাদার। এবারটা খেয়াল রাখতে হবে, অদিতি হচ্ছেন ইউনিভার্সাল মাদার। তিনি হচ্ছেন দেবতা বা আদিত্য, তাদের মা। অদিতির আর একটা অদ্ভুত কাহিনী আছে, এই কাহিনীটা ভীষণ ইম্পর্টেন্ট। অদিতির পুত্র তিনি হচ্ছেন ইন্দ্র। তো ইন্দ্র মানে দেবরাজ। তো রাজা বলি বলে একজন রাজা ছিলেন, যিনি তার দানের জন্য ইন্দ্রত্ব হওয়ার পথে, মানে তিনি হচ্ছেন গিয়ে এবার ইন্দ্রের সিংহাসন পেয়ে যাবেন, এত তিনি দান শুরু করেছেন।
এই অবস্থায় অদিতির টেনশন, আমার ছেলের কি হবে। তিনি তখন ভগবান বিষ্ণু শরণাপন্ন হন। এবার ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলে পরে ভগবান বিষ্ণু তাকে বলেন যে তুমি আবার গর্ভ ধারণ করো এবং তোমার গর্ভে আমি বামন অবতার রূপে জন্মগ্রহণ করব। বামন অবতার হচ্ছে প্রথম মনুষ্যরূপী অবতার। পুরাণ কতটা সিস্টেমেটিক আপনারা খেয়াল রাখবেন। প্রথম অবতার হচ্ছে মৎস্য। এবং আপনারা সবাই জানেন, যারা আমরা সামান্য বায়োলজি টায়োলজি পড়েছি একটু অন্তত, তারা আমরা সবাই জানি যে প্রথম প্রাণের সঞ্চার কিন্তু জলের মধ্যে হয়েছিল। তাহলে মৎস্য প্রথম অবতার। দ্বিতীয় হচ্ছে কুর্ম, মানে মৎস্য। মানে তারপরে আস্তে আস্তে ডাঙার দিকে প্রবেশ করছে। তারপরে বরাহ, মৎস্য, কুর্ম, বরাহ। তারপরে সম্ভবত আই থিঙ্ক নৃসিংহ। এবার এই যে নৃসিংহ, এখানে কিন্তু পশু আর মানুষের মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে। খেয়াল রাখুন, নৃসিংহের পরে, নৃসিংহের আগে তারা হচ্ছে গিয়ে সব জল থেকে উঠে পশু, আরেকটু উন্নততর পশু। তারপরে কিন্তু মানুষের সঙ্গে পশুর ট্রান্সফরমেশন হচ্ছে। তখন হচ্ছে গিয়ে ওই হিংস্র, উগ্র মনুষ্য। তো নৃসিংহ অবতার, আহ তিনি হচ্ছেন নর পশু, বা নর, একদিকে নর আর একদিকে সিংহের মতন। তারপরে হচ্ছে বামন। আপনারা যদি একটু কারোর মধ্যে অ্যানথ্রোপোলজি একটু আধটু পড়ে থাকেন, তাহলে আপনারা জানবেন যে নিয়ান্ডারথাল ম্যান যেগুলো ছিল, মানে অস্ট্রালোপিথেকাসের পরবর্তী মানুষজন, মানে ধীরে ধীরে বাঁদর বা ওই টাইপের জিনিস থেকে মানুষের দিকে কনভার্টেড হচ্ছে। তো সেই সময় অস্ট্রালোপিথেকাস বা টংস বেবি আমরা যাকে বলি, তারপরে পিকিং মানব, নিয়ান্ডারথাল মানব, নর্মদা মানব, এরা সব হেঁটে বেটে, এবং এরা প্রচন্ড শক্ত হয়। এদের পা গুলো ছিল এরকম বাঁকা, যাতে এরা প্রচুর পরিশ্রম করতে পারে। এই যে ট্রান্সফরমেশন হলো বেটে মানুষে, এবার কিন্তু বেটে মানুষ, লম্বা মানুষ নয়। তাহলে এই যে বেটে মানুষ, এ এ হচ্ছে গিয়ে প্রথম মনুষ্য অবতার। মানে এই যে এইখানে কিন্তু একটা ঘটনা রয়েছে, এত বকবক করছি কেন, কারণ হচ্ছে জীবের বিবর্তন। এই জীবের বিবর্তন, এটা কিন্তু পুনর্বসুর সঙ্গে কানেক্টেড। প্রথমে ছিল পুনর্জন্ম, তারপরে হলো মাতৃত্ব, তারপরে হলো ইউনিভার্সাল মাদার, পরে এখন হলো বামন অবতারের মা, এবং এখানে রয়েছে ট্রান্সফরমেশন, বিবর্তন। এরপরে এই বামন অবতারের একটি কাণ্ড হয়েছে। বামন অবতার এসে বলিকে চেপে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তাহলে এই যে চাপ, চাপ মানে হচ্ছে সংনমন, প্রেশারাইজ করা, চাপ চেপে ছোট করে দিল, বলিকে ঢুকিয়ে দিল মাটির মধ্যে। তাহলে এই যে সংনমন, এই সংনমন ব্যাপারটাও পুনর্বসুর সঙ্গে কানেক্টেড। পুনর্বসু নক্ষত্রে এক ভদ্রলোকের জন্ম হয়েছিল, তিনি আবার আরেক অবতার, তার নাম হচ্ছে ভগবান শ্রীরাম। জন্ম কিন্তু পুনর্বসু নক্ষত্রে হয়েছিল। অদিতি, এই যে অদিতি, তিনি কাশ্যপ ঋষির স্ত্রী। অবশ্যই তিনি কাশ্যপ ঋষির স্ত্রী, কিন্তু তিনি ব্রহ্মার সকল সন্তানের মা। আজব, তখনকার দিনে এই সমস্ত সিস্টেম চলতো। কি করে তিনি ব্রহ্মার সকল সন্তানের মাতা হলেন, এই বিষয়ে সংশয় আছে। কিন্তু তিনি কশ্যপ ঋষির স্ত্রী হওয়া সত্ত্বেও তার সন্তানরা সমস্ত আদিত্য, দক্ষ, এই সমস্ত এরা হচ্ছেন গিয়ে সমস্তই অদিতির সন্তান। আচ্ছা, পুনর্বসু নক্ষত্রে জাত ব্যক্তিরা পড়াশোনা করতে ভালোবাসেন। এরা স্টেবিলিটি পছন্দ করে, চাঞ্চল্য একেবারেই এদের চলবে না। এরা পরিবারের প্রতি ভীষণ দায়বদ্ধ। খেয়াল রাখতে হবে, এরা উপস্থিত বুদ্ধি সম্পন্ন, স্বল্পে সন্তুষ্ট, স্বল্পে সন্তুষ্ট। কিন্তু এরা সরল জীবন, শান্তিপূর্ণ জীবন পছন্দ করলেও এই শান্তি, এটা কিন্তু এদের জীবনে নেই। এরা সব সময় প্রতিবন্ধকতা, বাধা, বিপত্তি, অশান্তি, অস্থিরতা, হওয়া কাজ না হওয়া, পিছিয়ে যাওয়া, সমস্যার মধ্যে পড়া, এই বিষয়গুলো এদেরকে বারবার ফেস করতে হয়। পুনর্বসু নির্দেশ করে বৃক্ষ, পুনর্বসু নির্দেশ করে গর্ভ, গবাদি পশু, ভেষজ উদ্ভিদের বৃদ্ধি।
কুনাল বসু লোকরা সত্যবাদী, সহজ সরল ব্যবসায়ী, এরা সাকসেসফুল, মোটামুটি স্বাস্থ্যবান, বড় ব্যবসায়ী, দায়বদ্ধ ব্যক্তি, ভালো মানের মানুষ, এদের কোয়ালিটি বেটার। এখানে রয়েছে কর্তব্য, রেসপন্সিবিলিটি। যেহেতু ভগবান শ্রী রাম, তিনি পুরুষোত্তম কি সমস্ত ছিলেন, আহ, মর্যাদা পুরুষোত্তম, তিনি বাবার কথা শুনে জঙ্গলে চলে গেছিলেন। তো এখানে রেসপন্সিবিলিটি, কথা, পিতৃঋণ মাতৃঋণ, এই সমস্ত ব্যক্তি, প্রজা পালন, ন্যায়, প্রতিশ্রুতি, রক্ষা, প্রোটেকশন, জাজমেন্ট, বীরত্ব, সুচরিত্র, এই সমস্ত বিষয় কিন্তু এই ঘটনাগুলোর সঙ্গে রয়েছে। এখানে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে উম লব এবং কুশ। এইখানে তখনকার দিন থেকেই লব এবং কুশ, এই তখনকার দিন থেকেই যে অন্য পদ্ধতিতে ডিফারেন্ট মেথডে সন্তান প্রাপ্তির চেষ্টা, এইটা কিন্তু ওই সময় থেকেই আমরা প্রাপ্ত হতে শুরু করি। তারপরে মহাভারতের দ্রোণাচার্য, কৃপাচার্য, এদের জন্ম, একজনের কলসির মধ্যে আরেকজনের যেন কোথায়। কার্তিকের জন্ম পর্বতের কন্দরে, ওদের কন্দর মানে পাহাড়ের ফাটলের মধ্যে, এখানে ডিম্বাণুটাকে নিষিক্ত করা হয়েছিল। এই সেই সময় থেকে কিন্তু আমরা দেখতে শুরু করেছি যে সন্তান জন্মের জন্য বাবা মা ছাড়া আর্টিফিশিয়াল মেথড। একজন সেই বাজ পাখি শুক্রাণু নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে সোহা, শুক্রাণু সংগ্রহ করে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে কোথায়, পর্বতের কন্দরে। সেটা আবার কার শুক্রাণু? সেটা হচ্ছে শুক্রের, সরি, শিবের শুক্রাণু। শিবের শুক্রাণু, সেই শুক্রাণু ধারণ করছে কি অগ্নি। অগ্নি জমা করে রাখছে, স্টোর করে রাখছে। সেই শুক্রাণু সে যখন ত্যাগ করছে, সেটাকে আবার কালেক্ট করছে সোহা। সে কালেক্ট করে গিয়ে হিমালয় পর্বতের কন্দরে গিয়ে, মানে খাঁজে, সেখানে নিয়ে গিয়ে ফেলে আসছে। কি বিশাল টেকনোলজি! যাই হোক, আমরা অনেকটা পড়ে ফেললাম। চারিত্রিক বৈশিষ্ট্য আমরা তো রীতিমতো পড়ে ফেলেছি। এবার এখানে আরো কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। এরা হচ্ছে গিয়ে প্রচন্ড অনুপ্রেরণা প্রাপ্ত, ভীষণ ইমোশনাল। এরা পুত্র কন্যা সন্তান ইত্যাদি এদের মধ্যে প্রচুর থাকে, এবং এরা একাধিক সন্তান পছন্দ করে, বড় পরিবার এদের প্রয়োজন বা পছন্দ। অভিযোজিত, জীবনে এদের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় এবং কোন সিস্টেমের মধ্যে এরা জড়িয়ে যেতে পছন্দ করে। এরা যান্ত্রিক কার্যে ভীষণ নিপুণ, এরা যন্ত্র পছন্দ করে, টেকনোলজি এদের ভীষণ পছন্দ, এবং এরা মেডিকেল প্রফেশনে যেতে পারে, স্পেশালি গাইনো কিংবা সন্তান প্রাপ্তি, বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি, এই ধরনের কাজকর্ম এরা পছন্দ করে। অঙ্গ হচ্ছে চোয়াল, আর পুরুষার্থ হচ্ছে অর্থ, কর্মের ধারা হচ্ছে আদান প্রদান। এরা ব্যবসা পছন্দ করে, তাই জন্য কর্মের ধারা হচ্ছে আদান প্রদান। এদের দশা হচ্ছে সৃষ্টি। এদের বৃক্ষ, পছন্দসই বৃক্ষ, সেটা হচ্ছে বংশ। এদের উপাদান জীব উপাদান। আর এদের পার্থিব প্রকাশ হচ্ছে ধোঁয়াশে, ধোঁয়াটে, বাষ্পময় প্রকাশ। এটা হচ্ছে পুনর্বসুর বৈশিষ্ট্য। কাল্টিভেশন এজ 30, 40, 86। 30, 40, 86। প্রথম পদ, এটা তো মিথুনেই পড়েছে, মিথুনেই সবকটা, তিনটে পদ, তারপর একটা পদ কর্কটে। নবাংশ ক্ষেত্র, পুনর্বসুর প্রথম নবাংশ ক্ষেত্র কিন্তু মেষ। এবার এটা খেয়াল রাখতে হবে, পুনর্বসু নক্ষত্রের প্রথম চরণ, সেটা নবাংশে গিয়ে মেষ রাশিতে পড়ছে। ফলে এদের মধ্যে রয়েছে যেমন মিথুনের গুণ, তেমনি মেষের গুণও এদের মধ্যে ঢুকেছে। এরা বন্ধুত্ব প্রিয়, নেতৃত্ব পরায়ণ, প্রচুর কাজকর্ম করে, এবং মানুষজন এদেরকে সাপোর্ট দেয়, চেষ্টা করে এদেরকে ইউজ করতে। যে খাটাখাটনি করছে, চলো অনিমেষকে বলো, অনিমেষ ও ঠিক যাবে, অনিমেষ তো ওকেই বলো। এবার অনিমেষকে বলা হলো, আর অনিমেষ কাজটা করে দিল। হ্যাঁ অনিমেষ, তুই না থাকলে না হতো না। অনিমেষ এতেই খুশি। হুম। তাহলে দ্বিতীয় পদ, সেটা গিয়ে পড়ছে বৃষতে। বৃষতে যখন গিয়ে পড়লো, তখন তার অধিপতি কিন্তু শুক্র। এবার একটু স্বার্থ চিন্তা চলে। আর বিশ্বজিৎকে বলা হলো, বিশ্বজিৎ ভাই, কাজটা করতে হবে, তুমি ছাড়া কিন্তু হবে না। বিষয়গুলো সে আমি করে দেবো, কিন্তু আমার কি থাকবে একটু দেখো।
আর সঙ্গে সঙ্গে আমি কিন্তু পরিশ্রম করে যেতে পারবো না, পয়সা করে নষ্ট হয় খরচা হয় হোক, আমাকে কিন্তু গাড়ি করে পাঠাতে হবে, গাড়ি করে না পাঠালে আমি যাবো না। তো বিশ্বজিৎ বললো, তখন এরা হলো অনিমেষই ভালো ছিল, পয়সা করে কম চাইতো, একটু মুখ করতো, খিটখিট করতো, কিন্তু তা বিশ্বজিতের থেকে ভালো ছিল। তো এই এই হচ্ছে কি, অনিমেষ ভিডিও অন করছে কিন্তু কালো হয়ে আছে কেন? স্যার বাইরে আছি তো, অন্ধকার আছে, লাইট নেভানো আছে। স্যার আচ্ছা। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ম্যাচ করছে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তো তৃতীয় পদ সেটা মিথুনেই পড়বে, এটা কিন্তু তাহলে বিশুদ্ধ মিথুন হলো। তাহলে পুনর্বসুর শেষ পদ যেটা, সেটা বিশুদ্ধ মিথুনে গিয়ে পড়লো। আর চতুর্থ পদ এইটা কর্কটে পড়ছে, নবাংশ ক্ষেত্রেও কিন্তু কর্কটেই পড়ছে। এরা ভীষণ সামাজিক, এরা ভীষণ স্নেহপ্রবণ, পালন ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই পুনর্বসুর শেষ চরণ, কর্কট রাশির প্রথম চরণ, এই মানুষগুলোর মধ্যে থাকে হিউজ আরোগ্য প্রদান ক্ষমতা, হিলিং পাওয়ার। যদি কারোর কর্কট লগ্ন পুনর্বসু নক্ষত্র হয়, মধ্যে হিলিং পাওয়ার নেই, এটা কিন্তু হতে পারে না। কিছু না কিছু ক্ষমতা নিয়ে জন্মেছে পৃথিবীতে। এবার কিছু স্পেসিফিক প্রেডিকশনের মধ্যে আমরা ঢুকবো। তার মধ্যে প্রথম রয়েছে বাসস্থান পরিবর্তন, এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাবো বারবার। বসতি স্থানান্তরণ, কেন? পুনঃ বসু, পুনরায় বাসস্থান পরিবর্তন, আবার পাল্টাবো, আবার বাঁচাবো। এদের মধ্যে মানসিক অবসন্নতা দেখতে পাওয়া যায়, কারণে অকারণে ফ্রাস্ট্রেশন, দুঃখ। এই মানুষগুলোর মধ্যে যে কোয়ালিটি থাকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই মানুষগুলোর যে কোয়ালিটি, তার ভালো ফল সেইটা প্রাপ্ত হয় অন্য মানুষ। এই মানুষগুলোকে দিয়ে কার্য উদ্ধার করে অন্য মানুষ। তো এইটা হচ্ছে কি আমরা এখানে দেখতে পাই। পুনর্বসু নক্ষত্রের মানুষরা স্পিরিচুয়াল হিলার হয়ে থাকেন। এদের মধ্যে একটা গুরুমুখী ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায়, এরা খুব ভালো গুরু হতে পারেন। এদের সঙ্গে আধ্যাত্মিক অ্যাটাচমেন্ট, এটা বেশি দ্রুত করবার ক্ষমতা দেখতে পাওয়া যায়। এরা ভীষণ টেকনিক্যাল, কারিগরি দক্ষতা এদের ক্ষেত্রে থাকে। এরা খুব ভালো মেন্টর হতে পারে। আপনার জীবনের সমস্যা, সেইগুলোকে সমাধান করবার চেষ্টা, সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত মানব দরদী, এবং এদের মধ্যে সেবামূলক মানসিকতা প্রবল ভাবে দেখতে পাওয়া যায়। এরা সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল রিফর্ম, এগুলো এরা করতে ভীষণ পছন্দ করে। এরা খুব ভালো শিল্পী। আর এদের মধ্যে নিঃস্বার্থভাবে ভুল শোধরাবার প্রবৃত্তি দেখতে পাওয়া যায়। অদ্ভুত ক্ষমতা। আপনি ভুল করছেন, কোথাও জানাবে না, আপনাকে বলবে ভাই এটা কিন্তু তোমার ভুল হয়েছে, তুমি এটা ঠিক করে নিতে পারো। এই এই যে মেন্টালিটি, মানুষকে শান্তভাবে সাহায্য করবার চেষ্টা, এইটা কিন্তু আমরা পুনর্বসুর মধ্যে দেখতে পাই। এরা উচ্চ শিক্ষা এদের মধ্যে রয়েছে। আর এদের মধ্যে একটা অদ্ভুত অহংকার থাকে। কি সেই অহংকার? সেই অহংকারটা হচ্ছে নিজের জ্ঞান, নিজের বংশমর্যাদা, আর নিজের অবস্থা। আমি এই এই অহংকার নিয়ে এরা কিন্তু বাঁচতে পছন্দ করে। এদের মধ্যে অর্থের অহংকার থাকে না, কিন্তু জ্ঞান, শিক্ষা, এগুলোর অহংকার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমাদের পড়তে হবে, একটু তাড়াতাড়ি বলবো। আহ ক্ষেত্র। ক্ষেত্র হচ্ছে জলপূর্ণ ক্ষেত্র, পুকুর, নদী, কৃষিক্ষেত্র, তীর্থক্ষেত্র, পার্ক, ভেষজ উদ্যান, হোস্টেল, ডরমেটরি, স্টেশন, এয়ারপোর্ট, একাধিক মানুষ শুতে পারেন এমন বিছানা, ব্রেকফাস্টের জায়গা, মুদিখানার দোকান, মিশন, রান্নাঘর, কোনো পুনর্বাসন ক্ষেত্র, কোনো শিক্ষা ক্ষেত্র, এখানে কিছু মানুষ বারবার পরিবর্তিত হয়। স্কুল থেকে যায়, কিন্তু স্কুলের টিচাররা বারবার এখান থেকে অন্য জায়গায় চলে যায়। মিউজিয়াম, কোনো কমিউনিটি হল, যেখানে আনন্দ উপভোগ করা যায়। পুনর্বাসন পেশা হচ্ছে ব্যবসা, লেখক, রূপকথা। পুনর্বাসন স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্ন দেখাতেও ভালোবাসেন।
পর্যটন সংক্রান্ত পেশা, হোটেল ব্যবসা, রেডিও, পোস্ট কুরিয়ার, হোম ডেলিভারি, ধর্মস্থানের পরিচারক, ধনুর্বিদ বা তীর সংগ্রহকারক। আগেকার দিনে হতো যে তীর স্বর নিক্ষেপ করবার পরে সেই স্বরগুলোকে আবার কালেক্ট করা হতো, রিকালেক্ট করা হতো, বিভিন্ন মানুষ সেগুলোকে কালেক্ট করতেন। তো বা কোনো কিছু শিকারে বেরিয়ে সেই তীর কালেক্ট করা হতো। এই মানুষগুলো কিন্তু পুনর্বসু নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। এর সঙ্গে সঙ্গে রয়েছে গোপালক। গোপালক যখনই আসবে, তার মানে গোশালা, এই ব্যাপারটাও চলে আসবে। তাহলে এই বিষয়গুলোকে আমরা কাজে লাগাবো কি করে? যখন আমার কাছে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটাকে তো আমাকে অ্যানালাইসিস করতে হবে, এই প্রশ্নটার কি কি উত্তর হতে পারে। সেই উত্তরগুলোর প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করবার পরে আমরা রিয়ালাইজ করতে পারবো একটা জায়গা যে এই এই ঘটনাটা ঘটতে পারে। আপনার কাছে এসে একজন বললো যে আমার দুটো একটু দেখুন, আমার ব্যবসা, কি ব্যবসা আমি করবো? আমি একজন হেলথ ওয়ার্কার হতে পারি, আমি ফিজিওথেরাপি জানি, ইলেকট্রনিক্স এর ব্যাপারে কাজকর্মগুলো জানি। তো তখন আমরা হচ্ছে গিয়ে দেখবো কোন গ্রহের দৃষ্টি আছে, এবং সেই দৃষ্টিকারক গ্রহগুলো যদি পুনর্বসুতে থাকে, তাহলে আমরা অবশ্যই বলবো যে তোমার জন্য টেকনিক্যাল ফিল্ডের কাজকর্মটা বেটার হবে। পশুপালক বা পশু পরিচারকের থেকে টেকনিক্যাল ফিল্ডে কাজে তুমি বেশি অর্থ উপার্জন করতে পারবে। একজন মানুষ এসে বললো আমার তো কানের দুলটা হারিয়ে গেছে, একটু দেখুন না, বলে দেখে কোথায় 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 হারাতে পারে। তো কোথায় কোথায় গেছে আমরা দেখে নিলাম। বললো তো আজকে গেছিল পুলিশ স্টেশন, তারপরে ও গেছিল একটা খাটাল, তারপরে ও গেছিল নার্সিং হোম। তো সবচেয়ে বেশি চান্স হচ্ছে গিয়ে খাটালে পাওয়ার, যেটা হারিয়েছো সেটা খাটালে পাওয়ার চান্স সবচেয়ে বেশি। যদি না পাওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে হসপিটালে পাওয়ার। হসপিটালে কেন? আরোগ্য লাভের জায়গা। আর পুনর্বসুর সঙ্গে কানেক্টেড হচ্ছে আরোগ্য। হসপিটালে একটা পাওয়ার চান্স আছে। যদি হসপিটালে না পাও, যদি হচ্ছে গিয়ে প্রথমে আহ, গোশালায় যদি না পাও, খাটালে যদি না পাও, তাহলে হচ্ছে গিয়ে খেয়াল করো, গিয়ে একবার হসপিটালে দেখো, তাহলে তুমি পাবে। তার আগে আমরা কনফার্ম করে নেবো যে আদৌ পাবে কিনা। তার তো আলাদা একটা সিস্টেম আছে, সেগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে। তো নক্ষত্ররা হচ্ছে ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের যে নক্ষত্রটা, তার নাম হচ্ছে পুষ্যা। পুষ্যা মানে পোষণ, ভরণ, ফলন, এগুলো। পুষ্যার আরেকটা নাম হচ্ছে তিস্য। তিস্য এই শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান। পুষ্যা নক্ষত্রের দুটো চিহ্ন আছে। একটা হচ্ছে তীর, তীর চিহ্ন, তীর, ঢোল দিয়ে আগে ছোড়া হয়, শর, বার্ন, এটা হচ্ছে পুষ্যা। আর একটা চিহ্ন হচ্ছে নাভি, অর্থাৎ গোমাতা, তার যে স্তন গ্রন্থি, সেটা হচ্ছে পুষ্যার চিহ্ন। দেবতা বৃহস্পতি, তিনি ভাষা এবং বাগ্মিতার কারণ। সূর্যের প্রথম প্রকাশের সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির জন্ম হয়। তিনি একজন ধনুর্ধর। আর তার তার ধনুকের রজ্জু, বৃহস্পতির যে ধনুক, তার যে রজ্জু, সেই রজ্জু, তার নাম হচ্ছে সত্য। অর্থাৎ তিনি সততা, অনেস্টিকে নিজের ধনুকের সত্য ছিলা, সেটাতে পরিণত করতে পেরেছেন। বৃহস্পতির স্ত্রী, তিনি হচ্ছেন পরমা সুন্দরী তারা। আমরা যে নীল সরস্বতী তারা মন্ত্র জপ করি, তো সেই তারা, তিনি হচ্ছেন বৃহস্পতির স্ত্রী। তারা সঙ্গে বৃহস্পতির রিলেশনশিপ এবং সেখানে চন্দ্রের অনুপ্রবেশ, চন্দ্ররা পরকীয়া প্রেমে জড়িয়ে গেছিল। বৃহস্পতির স্ত্রী তারা দেবী, তিনি ছিলেন পরমা সুন্দরী। তার এই রূপে চন্দ্র মোহিত হয়ে পড়ে। তারাও তার আকর্ষণ প্রত্যাখ্যান করতে পারেন না। তিনি চন্দ্রের কাছে গেলে বৃহস্পতি তাকে ফিরিয়ে দিতে বলেন, কিন্তু চন্দ্র তাতে কিছুতেই রাজি হন না। চন্দ্র আর বৃহস্পতির মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়। শুরু হলে পরে শুক্রাচার্য চন্দ্রের পক্ষ অবলম্বন করেন, আর দেবতারা বৃহস্পতির পক্ষ অবলম্বন করেন।
ইতিমধ্যে ব্রহ্মার হস্তক্ষেপে চন্দ্র গর- গর্ভবতী চন্দ্র তারাকে ফিরিয়ে দেন বৃহস্পতির কাছে। কিন্তু সেই সময় দেখা যায় যে তারা তখন গর্ভবতী। এবার এই নিয়ে বৃহস্পতি খুব কনফিউশনে যে এটা কার বাচ্চা, এটা কি আমার বাচ্চা নাকি উম, চন্দ্রের বাচ্চা। তো পরবর্তীকালে দেখা যায় একটি পুত্র সন্তান হয়, এবং এই পুত্র সন্তানকে বৃহস্পতি এবং চন্দ্র উভয়ই নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে চান। তারপরে শেষ অবধি বৃহস্পতি তিনি সেই সন্তানকে গ্রহণ করেন, এবং চন্দ্র জানান যে বৃহস্পতি কিন্তু তোমার আসল পিতা নন। সরি, তারা জানান যে বৃহস্পতি কিন্তু তোমার আসল পিতা নন, চন্দ্রই তোমার আসল পিতা। তো এই সন্তানের নাম হচ্ছে বুধ। বুধের মধ্যে বৃহস্পতির প্রতি একটা খেদ রয়েছে, যে কেন সে আমার আগে বুধকে স্বীকার করলো না, বুধকে কেন জ্ঞান অব্যত জ্ঞান আড়িত অবস্থায় এই সমস্ত জিনিসগুলো শুনতে হলো। তাই বৃহস্পতির সঙ্গে বুধের একটা বৈরিতা, একটা দূরত্ব, একটা ডিস্ট্যান্স, এটা কিন্তু আমরা বারবার দেখতে পাই। বৃহস্পতি এই নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। মানে এই বৃহস্পতি শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, যে পতি, অর্থাৎ বৃহস্পতি একটা বড়সড় ব্যাপার। ব্রহ্মার পুত্রের নাম হচ্ছে অঙ্গিরা। অঙ্গিরার পুত্র তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এই অঙ্গিরাকে বলা হয় অগ্নিময় ঋষি। এই অঙ্গিরারই কিন্তু পুত্র হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। অঙ্গিরা শব্দটা অঙ্গার থেকে এসেছে। ভগবান শিবের কাছে বরপ্রাপ্ত হয়ে তিনি দেবগুরু, অর্থাৎ দেবতাদের গুরু পদ প্রাপ্ত হন। অঙ্গিরার সঙ্গে আবার অগ্নির একটা সম্পর্ক রয়েছে, আর হিন্দুদের যত রিচুয়ালস, ম্যাক্সিমাম রিচুয়ালস, সেখানে কিন্তু অগ্নির প্রয়োজনীয়তা রয়েছে। পুষ্যা নক্ষত্রের জাতকরা মোটামুটি শান্ত, সৌভাগ্যবান, শিক্ষিত প্রকৃতির হয়ে থাকেন। এরা আধিপত্য পছন্দ করেন এবং সততার সঙ্গে কাজ করেন। একজন বস থাকবে, অফিসে কাজ করব, বেশ সুন্দরভাবে করব। পুষ্যা নক্ষত্রের আরেকটা নাম আমি বললাম তিস্য। পুষ্যা নক্ষত্রের দেবতা তিনি দেবগুরু বৃহস্পতি। পুষ্যার নক্ষত্র অধিপতি তিনি হচ্ছেন শনিদেব। পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব, ফলে কিছুটা স্পিরিচুয়ালিজম, কখনো কিছুটা ফ্রাস্ট্রেশন, দুঃখ, হতাশা, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই পুষ্যা নক্ষত্রে। এর চিহ্ন হচ্ছে তীর। আগে যেমন আমরা তুনির ভর্তি তীর পেয়েছিলাম, এবারে কিন্তু পুষ্যার চিহ্ন তীর। পুষ্যা নক্ষত্রের কর্মক্ষেত্র হচ্ছে প্রশাসন, সশস্ত্র বাহিনী, প্রশাসকের অফিস। এর যে দশা, সেটা হচ্ছে স্থিতি, সৃষ্টি, স্থিতি, লয় আছে। পুষ্যা নক্ষত্রের দশা হচ্ছে স্থিতি। পুষ্যা নক্ষত্র নির্দেশ করে ভরণ পোষণ, যত্ন করে রাখা, এইসব। পার্থিব নির্দেশক হচ্ছে অগ্নিশিখা, পূজারী, যজ্ঞকারী। পুষ্যা নক্ষত্রের গণ হচ্ছে দেবগণ এবং বৃষ যোনি। কিছু কিছু স্পেসিফিক কাজ পুষ্যা নক্ষত্রে করা যেতে পারে। তো শুভ একটা নক্ষত্র, এখানে নৌকো যাত্রা, শিক্ষা, নতুন বস্ত্র পরিধান, কলা, শিল্প, মূল্যবান বস্তু পরিধান, পরিষ্কার, বৃক্ষরোপণ, বিপণন, এই সমস্ত কাজকর্মগুলো পুষ্যা নক্ষত্রের মধ্যে করা যায়। পদগুলো বলেছিলাম, নবাংশ পদ সিংহ থেকে শুরু হবে। এই পুষ্যার প্রথম পদ সেটা কিন্তু একটু অ্যাগ্রেসিভ, একটু নেতৃসুলভ।
দ্বিতীয় পদ কর্কট থেকে, সরি, দ্বিতীয় পদের নবাংশ ক্ষেত্র হচ্ছে কন্যা, দ্বিতীয় পদের নবাংশ ক্ষেত্র কন্যা। এরা বিলাসী, এদের অধিপতি, এরা শুক্র প্রভাবিত। তৃতীয় পদের নবাংশ পদ সেটা হচ্ছে তুলা, এরাও ভীষণ ইমোশনাল, একটু আরামপ্রিয় পরিবেশে থাকতে পছন্দ করে, বেশি পরিশ্রম একদম নিতে পারে না। আর চতুর্থ পদ, তার নবাংশ ক্ষেত্র হচ্ছে বৃশ্চিক। চতুর্থ পদ, তার নবাংশ ক্ষেত্র হচ্ছে বৃশ্চিক এবং অধিপতি তিনি হচ্ছেন মঙ্গল। গূঢ়, গোপন, আধ্যাত্মিক বিষয়, দোষমুক্ত হওয়া, একটু ধর্মান্ধ প্রকৃতির ব্যক্তি, আমি ধর্ম ছাড়া কিচ্ছু বুঝি না। যদি কারোর পুষ্যা নক্ষত্রে শনিদেব অবস্থান করেন, তো তাই কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, তাই কিন্তু প্রচুর করতে হয়, লগ্ন যা খুশি হোক গে। পুষ্যা নক্ষত্রে শনিদেব রয়েছেন, তাকে পরিশ্রম করতে হয়। এবার কতগুলো বিশেষ প্রেডিক্টিভ টেকনিক আমরা জানবো, যার মধ্যে প্রথম রয়েছেন পুষ্যা নক্ষত্রের মানুষরা উজ্জ্বল, প্রকাশময়, প্রমিনেন্ট, নাম যশ খ্যাতি প্রাপ্ত। এরা স্নেহ, পুষ্টি, এই বিষয়গুলো যথাযথ পরিমাণে পেয়ে থাকেন। কোনো কোনো সময় এরা অতিরিক্ত স্নেহপ্রিয়। এই মানুষগুলোর মধ্যে আত্মবিশ্বাসের একটা অভাব থাকে। এই আত্মবিশ্বাসের অভাবের কারণে এরা বিভিন্ন সময় জ্যোতিষ, তান্ত্রিক এদের উপরে নির্ভর করতে পছন্দ করে। পুষ্যা নক্ষত্রে আমরা দুগ্ধজাত পণ্যকে পাবো, পুষ্যা নক্ষত্রে আমাদের আশাহত হওয়ার প্রবণতা এটা দেখতে পাওয়া যাবে। শিক্ষক সুলভ মেন্টালিটি, স্বাস্থ্যকর্মী, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায় এখানে। এদের মধ্যে কিন্তু অতি ধনশালী হওয়ার কোনো প্রবণতা নেই। এরা সুন্দর সুষ্ঠু জীবনযাপন পছন্দ করে। এদের যে পেশাগুলো বেটার, তার মধ্যে রয়েছে দুগ্ধ শিল্প, খাদ্য, পানীয়, ব্যবসায়ী, প্রশাসক, যারা জাজমেন্ট করবেন, খাদ্য পরিবেশক, কাউন্সিলর, ফিজিওথেরাপিস্ট, পরিচালিকা, শিক্ষাবিদ, শিল্প, দালাল, কৃষক এবং বাগানের পরিচর্যাকারী। পুষ্যা নক্ষত্রের জন্য অ্যালটেড কিছু প্লেস আছে, তার মধ্যে রয়েছে নদী, নদীর পাড়, বন্দর এবং বন্দরের পাড় বা ডক, কুয়ো, ঝর্ণা, হোটেল, গাছপালা, সরকারি গৃহ, প্রবাসন, ভবন। মোটামুটি পুষ্যা সম্পর্কে আমরা খানিকটা জানতে পারলাম। এই বিষয়গুলো আরেকটুখানি আরেকটু ভালো করে কেটে টেটে নিতে হবে। এবার হচ্ছে অশ্লেষা। অশ্লেষা শব্দের অর্থ হচ্ছে আনুগত্য বা ঘনিষ্ঠ সংযোগ। আনুগত্য অথবা ঘনিষ্ঠ সংযোগ। তাহলে অশ্লেষা নক্ষত্র এটা একটা কুণ্ডলীকৃত অংশ এবং অষ্টম সপ্তাহে এই শিশুর অবস্থাকে নির্দেশ করে, যখন এবার সন্তান আর কি বেরোবে বেরোবে করছে। আমি টিভি এর দেবতা বা এর চিহ্ন হচ্ছে একই রকম, সর্প আর অনন্ত শেষনাগ। এবার আমরা একটু বৈদিক কাহিনীটা জেনে নেব। প্রথমে আমরা বললাম কি অনন্ত শেষনাগ, তাহলে অনন্ত শেষ, একটু জটিল একটা শব্দতে আসছি। অনন্ত শেষ না, মানে যেখানে অনন্ত শেষ হয়েছে। অনন্ত হচ্ছে আকাশ, যার কোনো আদি অন্ত নেই। তাহলে অনন্ত শেষ না, এই আদি অন্ত নেই, এই সিচুয়েশনকে ইন্ডিকেট করে। এবং প্রকৃত আমাদের যে শিবলিঙ্গ রয়েছে, প্রকৃত তার মন্ত্র, ওই সেটা স্নান মন্ত্র হতে পারে, সাধারণ মন্ত্র হতে পারে, সেইটা করে এই মানুষ কিন্তু
সাধনা প্রাপ্ত হতে চলেছেন বা পারবেন। এবার হচ্ছে গিয়ে অনন্ত শেষনাগের একটা বৈদিক কাহিনী রয়েছে। অনন্ত হত্যা যে হচ্ছে গিয়ে অসীম শেষনাগ, কাশ্যপ মুনি এবং কদ্রুর সন্তান। কদ্রু আর বিনতা দুই বোন। কদ্রু বলেছিল আমার হাজার ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্তান দাও। তো বিনতা বলেছিল আমাকে বেশি হাজার দিতে হবে না, আমাকে দুটো সন্তান দাও, তারা যেন কদ্রুর সমস্ত সন্তানদেরকে ভালো করে নিতে পারে। মহাভারতের একদম প্রথম দিকে এই সমস্ত গল্প রয়েছে, আপনারা একটু আধটু পড়বেন, পড়ার মধ্যে থাকা বড় ভালো। তো কদ্রুর সহস্র সন্তান, হাজার হাজার সন্তান, তার মধ্যে এই শেষ নাগ, সে হচ্ছে মানবিকতার দিক থেকে শ্রেষ্ঠ। সে কিন্তু তার মধ্যে যে মনুষ্যত্ব সেটা অনেক বেশি। তো কদ্রুর সন্তানরা নৃশংস এবং একে অপরকে আস্তে আস্তে মারতে শুরু করে। এই অবস্থা দেখে শেষ তার পরিবারের দিকে যাত্রা শুরু, তার পরিবার ত্যাগ করে যাত্রা শুরু করেন এবং তিনি বুঝতে পারেন যে এই সিস্টেমের মধ্যে কোনো সারবত্তা নেই। তখন তিনি বিভিন্ন রকম ধ্যান যোগের মাধ্যমে মাটি থেকে উঁচুতে, ভূমি থেকে উঁচুতে সাধনা শুরু করেন। এবং তার এই সাধনাতে সৃষ্টিকর্তা ব্রহ্মা সামনে আসেন এবং ব্রহ্মাজির থেকে বর পেয়ে শেষনাগ পৃথিবীর কেন্দ্রে স্থাপিত হন। তাই পৃথিবীর কেন্দ্রকে, কেন্দ্রের যে একদম শেষ জায়গা, পৃথিবীর কেন্দ্রের মাঝখানটা একদম সেন্টার, সেখানে হচ্ছে গিয়ে আমাদের এই শেষনাগকে স্থাপন করা হয় আর বলা হয় তুমি বিষ্ণুর শয্যা হয়ে অবস্থান করো। এই থেকে শেষনাগ পৃথিবীর কেন্দ্রে বসে আছে। আর যখন নড়াচড়া করে তখন হয় বন্যা হয়, ভূমিকম্প হয়, এই সমস্ত হওয়ার চান্সেস তৈরি হয়। খেয়াল রাখতে হবে সূর্য আর চন্দ্র, এদের জন্ম কিন্তু অশ্লেষা নক্ষত্রেই হয়েছিল। এই সময় নাগ পঞ্চমী পালন করা হয়। এই সময় চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করে। অনন্ত শেষ নাগের মধ্যে একটা ব্যাপার রয়েছে, এটা হচ্ছে আনলিমিটেড নাম্বার অফ স্নেকস, শঙ্খ সর্প। কারণ অনন্ত শেষ নাগ, শেষ মানে হচ্ছে ক্লোজিং, অনন্ত মানে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস, যার শেষ নেই। এবার এই যে বিভিন্ন রকম শক্তি, এর মধ্যে একটা বিশেষ শক্তি আছে যার মাধ্যমে জাতকের শুক্রাণু ডিম্বাণুর গর্ভে প্রবেশের শক্তি প্রাপ্ত হয়। সেই শক্তির নাম হচ্ছে সংকর্ষণ শক্তি। উচ্চশা নক্ষত্রের জাতকরা সাধারণত বুদ্ধিমান, তীক্ষ্ণ, বুদ্ধিসম্পন্ন, বিভিন্ন প্রকৃতির খাদ্য প্রেমিক, রসিক। এবার আমরা চলে আসি একটু প্রেডিকশনে। আচ্ছা, এই প্রেডিকশনে আসবার আগে আমাদের দু একটা অবতার সম্পর্কে একটু জানতে হবে। নৃসিংহ অবতারের পরে একটি অবতারের জন্ম হয়, তার নাম হচ্ছে শরভ অবতার। শরভ নয়, শরভ, স-র-ভ। এই অবতার সম্পর্কে আপনারা কেউ কিছু জানেন? নৃসিংহ যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন কিছুতেই আর নৃসিংহকে থামানো যাচ্ছিল না। নৃসিংহকে থামানো যেতে না পারায় তখন কিন্তু নৃসিংহকে কন্ট্রোল করার দায়িত্ব ভগবান শিব তিনি নিজের ঘাড়ে তুলে নেন। এই যে
শিব সরব অবতার রূপে নৃসিংহকে শান্ত করে ফেললেন। তখনকার দিনেও শান্ত হয়, কিন্তু তখন শান্ত করতে গিয়ে প্রচন্ড অঙ্গার ইস্যু ক্রিয়েটেড। এই শান্ত করতে গিয়ে ভগবান বিষ্ণু আর একটা অবতার ধারণ করেন, তার নাম হচ্ছে গন্ধবেরুন্দা। এটা সাউথ ইন্ডিয়ান অবতার, তো উচ্চারণের গন্ডগোল টন্ডগোল হয়ে যেতে পারে। তাহলে প্রথম হচ্ছে সরব অবতার শিবের, আর তারপরে ভগবান বিষ্ণুর গন্ধবেরুন্দা অবতার। এবার এই গন্ধবেরুন্দা কিন্তু ভগবান শ্রী বিষ্ণুকে একদম নিজের উদরে রেখে দিয়েছিলেন। অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণে জাতকের মধ্যে একটা বড় কিছু করবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। জাতকরা বুদ্ধিদীপ্ত, চতুর প্রকৃতির, বিভিন্ন ধরনের খাদ্য পছন্দ করে। নক্ষত্র সূক্ত থেকে আমরা বলতে পারি যে এই নক্ষত্রের জাতকরা এদের শত্রুদের সর্বদা ঘুরে দূরে সরিয়ে দিতে পারে। তো খেয়াল রাখতে হবে, অশ্লেষা নক্ষত্র যে খুব ভালো নক্ষত্র, খুব শুভ নক্ষত্র, এসব কিন্তু একেবারেই নয়। বরঞ্চ বলা যেতে পারে অশ্লেষা নক্ষত্রের প্রেশার অনেকটাই রয়েছে। কিন্তু অশ্লেষা নক্ষত্রে যখন কোনো গ্রহ থাকছেন, কিংবা অশ্লেষা নক্ষত্রে যখন কোনো ওষুধ খাওয়া হচ্ছে, সেই ওষুধগুলোর কিন্তু রেজাল্ট একটু বেশি পজিটিভ হবে। অশ্লেষা নক্ষত্রের অ্যাক্টিভেশন এজ এটা হচ্ছে 16, 31 এবং 41। 16, 31 এবং 41। তার এই যে অ্যাক্টিভেশন এজ গুলো মানে হচ্ছে যাদের লগ্ন ইয়েতে থাকবে, এই নক্ষত্রগুলোতে থাকবে, সেটা রাইট? অ্যাক্টিভেশন এজ হচ্ছে গিয়ে, ধরুন আপনার অশ্লেষা নক্ষত্রে একটা গ্রহ বসে আছে, কিন্তু আপনার মনে হচ্ছে এই গ্রহটার তো ফল দেওয়া উচিত ছিল, কিন্তু সেই গ্রহটা ফল দিচ্ছে না। এরকম প্রচুর জায়গায় হয়। এবং যখন এরকম প্রচুর জায়গাতে এটা হবে, যে তার সঙ্গে কানেক্টেড যে অনেকগুলো মানুষ রয়েছে, তারা কেউ ভাবছে আমি এনজিও করে দাঁড়াতে পারবো, তো কেউ ভাবছে উম বিভিন্ন রকম কাজ করবো। তো সেই ক্ষেত্রে অশ্লেষার মধ্যে একটা আধ্যাত্মিক, একটা অতিথি পরায়ণ এবং অন্তর্মুখী ব্যক্তিত্ব এটা দেখতে পাওয়া যায়। অনন্ত আচ্ছা। শেষ রাত পৃথিবীর মধ্যে অবস্থান করে গিয়েছিল। আচ্ছা, অনন্ত অশ্লেষা নক্ষত্রের লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। সংখ্যা বা দৈব প্রকাশ, তিনি হচ্ছেন বসু। নক্ষত্র অধিপতি বুধ। বর্ণ হচ্ছে ডি ডু তে জে। বর্ণটা আমাদেরকে পড়তে হবে, বিশেষ করে কোনো নামকরণ বা এই সমস্ত ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের দশা হচ্ছে ধ্বংস, শেষ করে দেওয়া। বৃক্ষ হচ্ছে নাগ চম্পা অথবা নাগ কেশর। তো হচ্ছে সুদত্ত। যাই হোক, এরপর আমরা চলে আসবো অশ্লেষা নক্ষত্রের কতগুলো বিশেষ গুণাবলী। আচ্ছা, এর যে অশ্লেষা নক্ষত্রের বৈদিক কাহিনী, এটা অনেকটা বড়। এটা একদিন একটু সময় নিয়ে বলতে হবে। প্রথম পদ অশ্লেষা নক্ষত্র কর্কট রাশিতে পড়েছে। নবাংশ ক্ষেত্র হচ্ছে ধনু। তাহলে অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণ একটু সিস্টেমেটিক, একটু পরিকল্পিত, একটু ভাবনা চিন্তা করে থাকার ক্ষমতা যুক্ত। এরা
প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট খুব ভালো রাখতে পছন্দ করেন। এরা সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা এদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি। এরা উচ্চ, মিথ্যা, সত্য, অসত্য এগুলোকে একটা সিক্স সেন্সের মাধ্যমে উপলব্ধি করতে পারে। দ্বিতীয় নবাংশ ক্ষেত্র, সেটা গিয়ে অবস্থান করে রয়েছে মকরে। প্রথমটা ধনুতে, দ্বিতীয়টা মকরে। প্রচন্ড পরিশ্রমী, এরা একটা আহ সবসময় একটা কিছু না কিছু করবো, এই ব্যাপারটা এদের ক্ষেত্রে থাকে। নবাংশ ক্ষেত্র মকর, তৃতীয় পদের নবাংশ ক্ষেত্র হচ্ছে কুম্ভ, তৃতীয় পদটা কর্কটেই রয়েছে। আর চতুর্থ পদ বা শেষ পদ, রাশিরও শেষ পদ, নক্ষত্রেরও শেষ পদ, সেই ক্ষেত্রে কিন্তু এটা চতুর্থ ভাবে পড়ে যাবে। চতুর্থ পদ মীন রাশিতে রয়েছে, অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এবং ঈশ্বরের প্রদত্ত ক্ষমতা, নির্ভরশীলতা, দোষজনক কোনো বিষয়, আরোপিত কোনো মানুষ, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু অশ্লেষা কানেক্টেড হতে পারে। এবার স্পেশাল প্রেডিক্টিভ টেকনিক, অশ্লেষা নক্ষত্রের মধ্যে রয়েছে একা হয়ে যাওয়ার টেন্ডেন্সি। যেমন বিনতার ছেলে হচ্ছে গরুরের আক্রমণে সমস্ত সর্পকুল যখন ধ্বংসত্ব প্রাপ্ত হয়, এদিকে অনন্ত শ্রেষ্ঠা সে আবার বিষ্ণু ভক্ত, তখন বিষ্ণু তাকে একটা জায়গায় শেল্টার দিয়ে দেন। শেল্টার মানে সেখানে ব্যাকগ্রাউন্ড হয়ে থাকবে, আন্ডারগ্রাউন্ড হয়ে থাকবে, সেখান থেকে আর বেরোবে বা বেরোতে চেষ্টা। অশ্লেষা নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সম্মোহন করবার ক্ষমতা, গোপনীয়তা প্রিয়, গোপন পরিকল্পনার অংশীদার, খুব ভালো ব্যবস্থাপনা করবার ক্ষমতা। কখনো কখনো অশ্লেষার মধ্যে অবসন্ন মানসিকতা দেখতে পাওয়া যায়, নিজের সবকিছু ছেড়ে মোক্ষের পথ খোঁজার চেষ্টা, এটাও আমরা অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাই। পেশা, বিষাক্ত পদার্থের চর্চা, অ্যাসিড বা ওই ধরনের রাসায়নিক পদার্থ, সেগুলো এখানে কানেক্টেড হবে। রসায়ন শিল্পে, মাদক শিল্পে, ওষুধ বিতরণকারী হিসেবে তার পেশা যদি হয়ে থাকে, সেটা শিক্ষাক্ষেত্রে সাপোর্ট দেবে। সর্প বা সরীসৃপ সংক্রান্ত পেশা, যোগ প্রশিক্ষক, তান্ত্রিক, পশুপালক, গোয়েন্দা, এরা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে পড়েছে। ক্ষেত্র, ক্ষেত্র হচ্ছে যোগ শিবির, গোয়েন্দা সংস্থা, ওষুধের দোকান, মাদক সেবন কেন্দ্র বা ক্ষেত্র, বন্ধকি দোকান, ধর্মস্থান, আর অবৈধ পতিতালয়, প্রস্টিটিউটদের জায়গা, যেটা কিনা বৈধও হতে পারে কিন্তু এখানে হচ্ছে অবৈধ। একটা সময় মনে করা হয় এই নাগ বলে একটা প্রজাতি পৃথিবীতে ছিল, তারা অনেকটা ইচ্ছাধারী নাগ টাইপের, তারা বিশাল ক্ষমতা সম্পন্ন এবং তারা মাইন্ড এবং টেকনোলজিকে ইউনাইটেড করে ফেলেছিল। সমুদ্র মন্থন কালে রজ্জু যখন প্রয়োজন হয়, তখন গরুর বাসুকিকে আমন্ত্রণ জানান, কিন্তু গরুর বাসুকিকে উত্তোলন করতে ব্যর্থ হলে শিব তার হাত বাড়িয়ে দেয়। বাসুকি কিন্তু নাগরাজ ছিলেন। বাসুকি শিবের হাতে করবেষ্টনী রূপে অবস্থান করেন এবং নাগরাজ বাসুকির সহায়তায় সমুদ্র মন্থনে অমৃত উঠে আসে এবং তারপরে নাগরাজ তিনি কিন্তু শিবের সঙ্গেই থেকে যান। মোটামুটি আমরা পড়ে ফেললাম একটা একটা কমপ্লিট স্কেচ ফ্রম মহা সরি ফ্রম অশ্বিনী টু শ্লেষা, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। অনেক ছাত্র এই নক্ষত্রগুলোর নাম, তাদের কারকত্ব এইসব মুখস্থ করবার জন্য একটা ব্যবস্থা করেছিল। ব্যবস্থাটা আর কিছুই নয়, এই যে আহ বিভিন্ন ধরনের কিছু তথ্য বা বিভিন্ন ধরনের কিছু কন্টেস্ট, সেই জায়গাগুলোতে
কি লেখা রয়েছে সেটা বাংলা তর্জমা করা। এরপরে আমরা পড়বো মহা নক্ষত্র, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং নক্ষত্র, কেতুর নক্ষত্র হলেও প্রচন্ড ব্রাইট, আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, তিনি হলেন মহা নক্ষত্র। আপনারা দেখবেন যে রিসেন্টলি কিছু ভিডিওস মাঝে মাঝে আমাদের সামনে চলে আসে, যে ভিডিওস গুলোতে স্পেস এটাই খুব ভালোভাবে দেখানো। ওই সমস্ত স্পেসের ভিডিও গুলোর মধ্যে কখনো কনস্টিলেশন ওরিয়েন্টেড ভিডিও পেয়ে যেতে পারেন। আর সেই মহা নক্ষত্র হচ্ছে আকাশের সবচেয়ে ব্রাইট কনস্টিলেশন, সবচেয়ে চকচকে, সবচেয়ে উজ্জ্বল। মহা নক্ষত্রের চিহ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। মহা নক্ষত্র শব্দের যে ব্যাকরণগত অর্থ সেটা হচ্ছে শক্তি, সমৃদ্ধি এবং উপহার। চিহ্ন হচ্ছে বড় প্রাসাদ বা আলোকখচিত অট্টালিকা, প্রচুর লাইট আছে এমন কোন অট্টালিকা। পুনর্বসু চিহ্নের পুনর্বসু নক্ষত্রের চিহ্ন হচ্ছে ঘর, বাড়ি, ছোট বাড়ি। ঘর হচ্ছে ছোট বাড়ি। আর মহা নক্ষত্রের চিহ্ন হচ্ছে প্রাসাদ। তাহলে ছোট বাড়ি ছিল পুনর্বসুতে, এবার আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হয়ে কি হচ্ছে, প্রাসাদ হচ্ছে কোথায়, মহা নক্ষত্রে। তাহলে পুনর্বসুতে যার সূত্রপাত হয়েছিল, মহাতে কিন্তু সেই সূত্রপাতের স্টপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ধরুন আজকে কোনো একজন মানুষের কোনো অ্যাক্সিডেন্ট বা এই টাইপের কোনো সমস্যা হচ্ছে, তো তার প্রশ্ন হচ্ছে কবে সুস্থ হয়ে উঠবো, কবে হাঁটতে পারবো। তাহলে সেইটা আমরা কিন্তু চন্দ্রের অবস্থান বা রবির অবস্থান দেখে আইডেন্টিফাই করতে পারি। মহা নক্ষত্র অট্টালিকা, প্রাসাদ, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে। কিছু কিছু মানুষ মহা নক্ষত্রকে সিংহাসনের কারক গ্রহ হিসেবে ধরেছে, মহা সিংহাসনকে নির্দেশ করে। মহা নক্ষত্রের জাতকরা ব্যবসা বুদ্ধি সম্পন্ন, বেশ আনন্দময় ও কর্মচারী পরিবৃত্ত হয়ে থাকেন। এদের মধ্যে পিতৃপুরুষ বা পুনর্জন্ম, এই বিষয়গুলির প্রতি একটা ভীষণ অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায়। মহা নক্ষত্র ইন্ডিকেট করে বেশ ধনী ব্যক্তি, পর্বতারোহী, বাণিজ্য প্রেমী, পশু প্রেমী, এই এই ধরনের বেশ কস্টলি, বেশ পয়সা কড়ি যথেষ্ট আছে, সেই সমস্ত হচ্ছে গিয়ে মহা নক্ষত্রের সাথে কানেক্টেড। মহা নক্ষত্রের ক্ষেত্রে আরেকটা কাহিনী রয়েছে। ব্রহ্মার যিনি মানস পুত্র, ব্রহ্মার মানস পুত্র, তিনি হচ্ছেন পিতৃ। প্রথম তো পৃথিবীতে ভগবান ব্রহ্মাকেই পাঠিয়ে দেওয়া হলো, তো মহিলা তো কেউ ছিল না, তো তিনি কি করবেন, তিনি একাই সন্তানের জন্ম দিয়েছিলেন। তো ব্রহ্মার মানস পুত্র হচ্ছে পিতৃ, এবং পরবর্তী মানব ও প্রাণীকুল সৃষ্টির জন্য তিনি পিতৃকে সৃষ্টি করেন। পিতৃর যে কাজটা হচ্ছে মেইনলি ট্রান্সফরমেশন, মানব ভ্রূণের আদি অংশ থেকে সরিয়ে নেওয়া, ভ্রূণ মুক্ত করা শরীরটাকে, এবং তারপরে সময় আসবার। পিতৃ আমাদের মানব কুলের আদি পিতৃপুরুষ, এবং তিনি 28টা লোকের অধিপতি। পিতৃলোক 28টা আছে, সেই 28টা পিতৃলোকের অধিপতি তিনি হচ্ছেন পিতৃ। তারপরে আমরা চলে আসবো নক্ষত্র অধিপতি, তিনি হচ্ছেন কেতু। চিহ্ন হচ্ছে প্রাসাদ, বড় বাড়ি বানাবো। স্বর্ণ, এটা হচ্ছে তার সঙ্গে কানেক্টেড মেটাল। বর্ণ হচ্ছে ম, বি, মু, মে, ম, মি, মু, মে। এই ব্যাপারগুলো এখন নোমেনক্লেচারের সময় মাঝে মাঝে লাগতে পারে। তত্ত্ব, ধাতু তত্ত্ব, উপাদান হচ্ছে ধাতব উপাদান, তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব। অন্ত নারী, রাক্ষসগণ, মুশিক মানে ইঁদুর যোনি।
অ্যাক্টিভেশন এজ 18, 30, 46, 52, 60। 18, 30, 46, 52, 60। মহানক্ষত্রের কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এরা পারফেকশনিস্ট। যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পূর্ণ হচ্ছে না ততদিন পর্যন্ত এরা পরিশ্রম করতে পিছপা হন না। এরা বেশ ক্ষমতাবান, এরা যথেষ্ট দায়বদ্ধ, এদের মধ্যে তীব্রভাবে অহংবোধ দেখতে পাওয়া যায়। এরা সংরক্ষণ পছন্দ করে। এরা বুদ্ধি সম্পন্ন এবং অসামাজিক উন্নতির পরিবর্তে বা কোন রকম অনুসন্ধিৎসু ভাবে মানুষকে ডিস্টার্ব করে উন্নতির পরিবর্তে এরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার বেশি পছন্দ করেন। তা সত্ত্বেও সিংহর অন্যান্য নক্ষত্রদের তুলনায় এই মহা নক্ষত্র কিন্তু অনেক বেশি সফট এবং গ্রহণযোগ্য। তথ্য বলো, কি সমস্যা? স্যার তাহলে মঘা নক্ষত্রে যদি চতুর্থ পতি থাকে, তার বাড়ি কি একটু বড় অট্টালিকা টাইপ বা পরবর্তীকালে বানাবে এমন হয়? একদম। আর যদি দশম পতি থাকে তাহলে একটু উচ্চ সংস্থায় কর্ম পাবে এমন? মানে এক্সাম্পল দিই, ধরো কারুর মহা নক্ষত্রে রাহু বসে আছে, রাহু বসে চতুর্থ ভাবকে দেখছে, তাহলেও তার বড় বাড়ি হবে। আচ্ছা। স্যার, হুম। পুষ্যা নক্ষত্রের কাহিনীটা কোনটা? পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আমরা কাহিনী কি বললাম? ওই যে নাও মনে হয়। হুম? আহ ব্রহ্মার পুত্র অঙ্গিরা, অঙ্গিরা থেকে বৃহস্পতির জন্ম, ও আচ্ছা। চন্দ্রের সঙ্গে যুদ্ধ বৃহস্পতির। আচ্ছা, মহানক্ষত্রের অ্যাক্টিভেশন এজ 18, 31, 46। মহানক্ষত্রের অ্যাক্টিভেশন এজ হচ্ছে 18, 31, 46, 52, 60। 18, 31, 46, 52 এবং 60, এটা হচ্ছে মহানক্ষত্রের অ্যাক্টিভেশন এজ। স্যার, সূর্য মঘা নক্ষত্রে বসে তৃতীয় ভাবে কি ফল দিতে পারে? সূর্য যদি তৃতীয় ভাবে মহানক্ষত্রে বসে তাহলে প্রচুর মানুষের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়, নিজে প্রচন্ড ছুটতে বাধ্য হয়, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে লোকেদের সঙ্গে কানেকশন তৈরি হতে দেখতে পাওয়া যায়। সলিড পাওয়ারফুল। স্যার, অশ্লেষা নক্ষত্রের মানুষেরা কি সাপের স্বপ্ন দেখতে পারে যদি ভীষণ। অশ্লেষা শুধু সাপের নয়, অশ্লেষা প্রচুর স্বপ্ন দেখতে পায়। আর অশ্লেষা নক্ষত্রের মধ্যে ধ্যান, যোগ, মেডিটেশন এগুলো মারাত্মক লেভেলে দেখতে পাওয়া যায়। অশ্লেষার লেভেলটাই আলাদা। না স্যার, আমার একটু আর কি স্টেজের পরীক্ষা নিয়ে একটু বলে দিন লগ্নপতি স্যার। লগ্নপতি অশ্লেষা নক্ষত্রে রয়েছে, মানে লগ্নপতি শুক্র সে অশ্লেষা নক্ষত্রে রয়েছে। আর রক্তপতি উম, শুক্র যদি অশ্লেষা নক্ষত্রে থাকে তাহলে স্পিরিচুয়াল হিলিং পাওয়ার এই মানুষটার মধ্যে থাকবে, এবং শুক্র অশ্লেষাতে রয়েছে। এটা এটাই হচ্ছে গিয়ে যথেষ্ট কন্ডিশন। এরা একটু ইন্ট্রোভার্ট, ভীষণ শিল্পী সত্তা সম্পন্ন, এরা একদম আর্টিস্ট। স্যার চেনা শোনা এটাই তো? এটাই যদি বৃশ্চিক হ্যাঁ, লগ্ন সাপেক্ষে মিলেছে হয় স্যার। শুক্রটা। বৃশ্চিক লগ্নতে তো শুক্র লগ্নপতি নয়। না না, আমি বলছি এটাই বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুক্র যদি অশ্লের সাথে যায়। ওয়াইফের সঙ্গে সেই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। কিন্তু অশ্লেষার মধ্যে একটা ব্যাপার আছে, অশ্লেষা কিন্তু হিডেন। অশ্লেষা থাকে হচ্ছে কি মানে শেষ লাভ, তিনি থাকেন কিন্তু মাটির তলায়। হুম। এবং তিনি অ্যাকচুয়ালি কোথায় আছেন, কোন মাটির তলায়, সে পৃথিবীর মাটির তলায় না অন্য কোনো নক্ষত্র মন্ডলের মাটির তলায়, সে কিন্তু কেউ বলেনি।
আর মজার জিনিস লক্ষ্য করবেন, আপনারা কেউ মার্বেল কমিক্স দেখেন? মার্ভেলের সিনেমা দেখেছি, কমিক্স তো মার্বেলের দেখিনি। সিনেমা, মার্বেলের সিনেমাতে আপনারা দেখবেন একবার আহ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে একটা দেখানো হয়েছে আহ, একটা মাথা, একটা সেলেস্টিয়ালের মাথা, সে হচ্ছে একটা প্ল্যানেট হয়ে বসে আছে। আপনাদের খেয়াল আছে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে তার মুখ এরকম করে রয়েছে, তার মধ্যে আস্তে করে এড়িয়ে ঢুকলো। এই মার্ভেল কমিক্সে একটা ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে আরিশম, আরিশম দ্য জাজ। দেখেছেন আপনারা কেউ? তো এই ক্যারেক্টার গুলো, এগুলো ম্যাক্সিমাম টাইম সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষীয় পৌরাণিক দেবদেবী, তাদের কনসেপ্টের সঙ্গে ম্যাচ করিয়ে দেওয়া। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ, এরা হচ্ছে গিয়ে একটা লেভেলের দেবতা। এরা পরবর্তী দেবতাদের তৈরি করেছেন, তারা হচ্ছেন ইটার্নালস। পরবর্তী আরেকটা মার্বেল কমিক্সের মুভি, সেটা হচ্ছে ইটার্নালস। এবার ইটার্নালস দেরকে বানিয়েছে হচ্ছে অরিশম যা জাজ। তো অরিশম হচ্ছে ইটার্নালস দেরকে বানিয়ে পাঠিয়ে দিচ্ছে, এবং অরিশম সে হচ্ছে কি সর্বত্র টেলিপোর্ট টেলিকাইনেসিস এগুলো করতে পারে। অর্থাৎ সে যে কোনো জায়গায় যে কোনো সময় এগুলো হচ্ছে গিয়ে সে মুভ করতে পারে। তো এই যে কনসেপ্ট গুলো, এগুলো একটু দেখবেন, তাহলে দেখবেন খুব ইয়ে হবে, মানে ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, আহ, এটা তারপরে কি একটা যেন, দিতে পারে স্যার? হ্যাঁ সৌরভ বলুন। শনি শনি অশ্লেষা নক্ষত্রে থাকলে কি ফল দিতে পারে? আর শেষে একটু পরীক্ষাটা নিয়ে একটু বলে দেন, তখন আমার প্রবলেম হচ্ছিল, শুনতে পারিনি। শনি অশ্লেষা কিন্তু একটা অলস নক্ষত্র, এই জায়গাটাতে খেয়াল হ্যাঁ। রাখতে হবে। অশ্লেষা নক্ষত্র কিন্তু একটু আইস, এরা ব্রেন ওয়ার্ক পছন্দ করে, এরা খুব ভালো অ্যাস্ট্রোলজি বোঝে। শনি অশ্লেষা নক্ষত্রে থাকলে পরে কি হবে, নিজেই আপনি বুঝে নিতে পারবেন। শনি হচ্ছে প্ল্যানেট অফ কর্মা, কর্মা আর কর্ম, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কর্মা হচ্ছে গিয়ে প্রারব্ধ, তোমার কর্মফল, তোমার ব্যাড কর্মা গুড কর্মা, এগুলো হচ্ছে গিয়ে কর্মার পার্ট, পেশা, এটা হচ্ছে প্রফেশন। মশাগুলো তোমার স্যার অদ্ভুত অদ্ভুত জায়গায় কামড়ে দেয়। স্যার সপ্তমপতি মঙ্গল যদি অশ্লেষাতে সাথে বসে তাহলে কি জীবন সঙ্গীর ক্ষেত্রে এই সব গুণগুলো এই দেখা জিনিসগুলো যাবে জীবন যেগুলো সঙ্গীত বললেন? ক্ষেত্রে আসবে। তার 7 নম্বর ঘর হচ্ছে কি বিজনেস ওরিয়েন্টেড হাউস, সেইটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করতে হবে, সে কি টাইপের বিজনেস করবে। এখানে বুদ্ধিমত্তার ব্যবসা। আপনার যদি মনে হয় যে এই লোকটা ব্যবসা করবে খুব খেটে, তাহলে আপনি ভুল ভাবছেন। তাকে ধরে নিতে হবে গোড়ায় গলদ আছে, এ বেলায় ওঠে, তাহলে কারণ অনন্ত মাটি শেষ না। রিলেটেড, মানে ওই যে বললেন না মাটির নিচের ব্যাপারটা, তো মাটি রিলেটেড ব্যবসা কি হতে পারে? ব্যবসা হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু এর সঙ্গে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো পরিশ্রমের বিজনেস শ্লেষা কিন্তু পছন্দ করবে না। তাহলে তো আবার স্যার গুপ্ত অশ্লেষা, বিজনেসও হবে। হবে, আবার অশ্লেষার একটু রেস্ট প্রয়োজন, তারা কিন্তু বিলাসী এবং আলস্য প্রিয়। তাহলে স্যার দশমপতি যদি কারোর অশ্লেষাতে থাকে তাহলে মানে বেসিক্যালি হার্ড ওয়ার্ক করবে না ওরা, এটাই কি বোঝায়? জেনারেলি আচ্ছা চেষ্টা করবে না আচ্ছা এরা। হার্ডওয়ার্ক হতে পারে, হার্ডওয়ার্ক করছে, কিন্তু এরা চেষ্টা করবে সেই হার্ডওয়ার্কের একটা ফুল সলিউশন বার করা, খুব আচ্ছা, কম খেটে কাজটা আমার বুঝেছি। ব্যাপার আছে। আচ্ছা স্যার, কেতু যদি পুষ্যায় থাকে তাহলে কি হয় এমনি? পুষ্যা নক্ষত্রটাও খুব অসপিশিয়াস নক্ষত্র। আচ্ছা কেতুরা যদি শুভ হয়ে পুষ্যা নক্ষত্রে থাকে, তাহলে ভীষণ স্পিরিচুয়াল পাওয়ার তৈরি হয়। আচ্ছা লগ্নটা যদি একটু স্টেবল হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ পাওয়ারফুল একটা জিনিসকে ইন্ডিকেট করে। আচ্ছা। আচ্ছা, আহ মঘা নক্ষত্রের ক্ষেত্রে একটা পৌরাণিক কাহিনী রয়েছে, সেটা হচ্ছে উম কালিয়া, কালিয়াকে ভগবান শ্রীকৃষ্ণ যখন দমন করেন, বালক কালিয়া নাগকে যখন তিনি কন্ট্রোল করেন, কালিয়া নাগের দুটো জিনিস রয়েছে, কালিয়া এবং সাপ। কালিয়া হচ্ছে গিয়ে কাল, কাল
মানে সময়, এবং কালের আরেকটা মানে আছে অন্তক, হাত, এবং সর্প, তার উপরে বিজয় লাভ করবার পরে তার যে ফিরে আসা। সবাই ভেবেছিল কৃষ্ণ মারা যাবেন বা কৃষ্ণকে পাওয়া যাবে না, সেখানে একটা রিসাইক্লিং হলো, তিনি আবার ফিরে এলেন। এই যে নতুন আরম্ভ, এই নতুন আরম্ভ, এইটা হচ্ছে গিয়ে আমাদের অশ্লেষা নক্ষত্রের ইন্ডিকেটর। আর খেয়াল করে দেখবেন কালিয়া সাপ যেটা, অনেকগুলো মাথা ছিল, 5-6খানা মাথা ছিল। তো এই অনেকগুলো মাথাযুক্ত এই সাপ বেসিক্যালি ষড়ঋপুকে ইন্ডিকেট করে। আর মঘা নক্ষত্রে ষড়ঋপুর নাশ ঘটিয়ে একটা ভীষণ সুন্দর পাওয়ারফুল প্রাসাদ পায়, যেখানে আত্মা সুরক্ষিত। তাহলে সেই আত্মা কোথায় সুরক্ষিত? দেহের মধ্যে। কোন দেহ? যে কিনা তার ষড়ঋপুর উপরে দমন করতে পেরেছে। একটু হালকা কমপ্লিকেটেড আছে। যাই হোক, এখানকার প্রথম পদ, মহা নক্ষত্রের প্রথম পদ স্বাভাবিকভাবে মেষে পড়বে। অগ্নিতত্ত্বের রাশি প্রথম পদ তো মেষেই পড়ে। দ্বিতীয় পদ সিং, দ্বিতীয় পদ পড়বে হচ্ছে গিয়ে বৃষ, তৃতীয় পদ মিথুন, আর চতুর্থ পদ সেটা হচ্ছে কর্কট। এবার মজার কথা হচ্ছে গিয়ে, এই যে জিনিসটা আমি বললাম নবাংশ ক্ষেত্র, নবাংশ ক্ষেত্রে দ্বিতীয় পদ সিংহে, তৃতীয় পদ মিথুনে, দ্বিতীয় পদ বৃষে, তৃতীয় পদ মিথুনে, আর চতুর্থ পদ হচ্ছে কর্কট। তাহলে প্রথম পদ গিয়ে পড়েছে মেষে, ভয়ঙ্কর উগ্র। প্রথম 3°20' পড়েছে মেষে, ভীষণ উগ্র, তার মধ্যে কনফিউজড, রাগ প্রচন্ড ভাবে রয়েছে। তাহলে এটা হচ্ছে প্রথম পদ। কিন্তু দ্বিতীয় পদ খুব গম্ভীর, বৃষতে পড়েছে। তৃতীয় পদ, চতুর্থ পদ, এরা পড়েছে মিথুন এবং কর্কটের নবাংশে। মানে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সফটনেস চলে এলো। এবার আমরা চলে আসি, এবার মঘার পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনীর প্রথম পদ, সেটা কিন্তু আবার সিংহ রাশিতে পড়বে। তাহলে এখানে মঘার দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এর তুলনায় পূর্ব ফাল্গুনীর প্রথম পদ কিন্তু অনেক বেশি রাখে। তাহলে এই জায়গাগুলো আপনাদেরকে একটুখানি বুঝে নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে প্রেডিক্টিভ টেকনিক। মঘা ভীষণ নেতৃত্ব প্রিয়, উচ্চ পদ পছন্দ করে, প্রচন্ড ট্যালেন্টেড। কেতুর নক্ষত্র হলে কি হবে? কেতু হচ্ছে আমাদের কুণ্ডলিনীকে নির্দেশ করে, কেতু হচ্ছে কুণ্ডলিনীকে নির্দেশ করে, এবং কেতু হচ্ছে এমন একটা অবস্থা, যে অবস্থায় ষড়ঋপু তার অনুসন্ধানকারী পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এদেরকে খুঁজে বেড়ায় কে? চোখ, কান, নাক, জিভ। চোখ নেই, আমি দেখতেই পাচ্ছি না যে পার্থ কি খাচ্ছে। আমার লোভও নেই, আমার তো জিভ নেই, আমি জানি না কোনটার স্বাদ আছে কোনটার স্বাদ নেই। আমি কিছু শুনতে পাই না, কে গালাগাল দিল, কে ভালো কথা বললো। তো আজকে একটা অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটেছে, একটু শেয়ার করুন। আহ এরা প্রশংসা প্রিয়, ক্ষমতা লোভী, এরা ক্ষমতাবান ব্যক্তিদের সাথে সম্পর্কযুক্ত, আলোচনার কেন্দ্রবিন্দু, প্রারব্ধ বিষয়, এই বিষয়গুলো এদের সাথে কানেক্টেড। মহা নক্ষত্রের মধ্যে রয়েছে চরম গুরু ভক্তি। মহা নক্ষত্রের মধ্যে রয়েছে আধ্যাত্মিক অভিষেক, খ্যাতি, নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি। মহা নক্ষত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রচন্ড ইগো, মারাত্মক ইগো, আনকন্ট্রোলেবল ইগো। জীবনের একটা নতুন একটা বিশেষ সময়, কোন একটা সার্টেন টাইম পিরিয়ডে প্রচুর টাকা পয়সা মহার ক্ষেত্রে রয়েছে। রহস্য অনুসন্ধানকারী ব্যক্তিত্ব, যোগ আর গুপ্ত বিদ্যায় পারদর্শী,
এদের মধ্যে রয়েছে গোপন কোনো ক্ষমতা। এটা অনেক সময় নিজেরাই জানে না কোনো গোপন ক্ষমতা রয়েছে কিনা, কিন্তু বোঝা যায় যে এদের মধ্যে কোনো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা গোপন ক্ষমতা। অবসন্নতা বৈশিষ্ট্য এদের, এক জায়গায় স্থিত হয়ে থাকা, রাজতুল্য খ্যাতির প্রতি আগ্রহ, এবং লাস্ট হচ্ছে আলোকিত স্থান, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে আলো। মহানক্ষত্রের ক্ষেত্র হচ্ছে ঊষর ক্ষেত্র, যেখানে বেশি চাষবাস হয় না, মরুভূমি, রাজধানী, প্রধান শহর, রাজপ্রাসাদ, জাদুঘর, রাজনৈতিক নেতার বাসস্থান, অনুষ্ঠান কক্ষ, অথবা আধ্যাত্মিক প্রার্থনার জায়গা। এক জায়গায় চুপ করে বসে ওম করে মেডিটেশন করছে, এই মেডিটেশনের ক্ষেত্র এইটা হচ্ছে আধ্যাত্মিক চর্চা, ধর্মীয় অনুষ্ঠানের কক্ষ। পেশা হচ্ছে প্রশাসক বা ব্যবস্থাপক, লাইব্রেরিয়ান, কোন রাজকীয় পেশায় যুক্ত ব্যক্তি, নেতা, রাজ্যসভার সদস্য বা রাজসভার সদস্য, সভাপতি, আইনজীবী ব্যক্তি, বিচারক, রেফারি, রাজনীতিবিদ, নাট্যশিল্পী, প্রাচীন এবং গুপ্ত বিদ্যার চর্চাকারী, কিছু বিশেষ বিষয়ের প্রতি আগ্রহযুক্ত ব্যক্তি, কালা জাদুর প্রতি আগ্রহযুক্ত ব্যক্তি, কালা জাদুর বিশারদ, অ্যান্টিকের ব্যবসা, দ্রব্যগুণ আছে এমন জিনিসপত্রের ব্যবসায়ী, রত্ন ব্যবসায়ী, এবং জ্যোতিষ চর্চাকারী। তাহলে অশ্লেষা আমাদের হয়ে গেল। এবার আমরা পূর্ব ফাল্গুনি করতে পারি। আর আরেকটা জিনিস যেটা করতে পারি, সেটা একটা অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটেছে, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। তো আজকে আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, পরের দিন আবার আমরা 5টা নক্ষত্র করবার চেষ্টা করব। আর এখন রেকর্ডিংটাকে আমি off